দরজা চাপিয়ে দিয়ে শিপু চলে যেতেই মায়রা আবার উঠল। রাতে ড্রিম লাইট অন থাকলে কিছুতেই তার ঘুম আসে না। ড্রিম লাইটের অল্প আলোতে ঘুমালে যেন স্বস্তি লাগে, ঘুমটাও ভালো হয় নির্বিঘ্নে। রুমে ড্রিম লাইট আছে দেখে সে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ড্রিম লাইটটা জ্বালাতেই রুমটায় আবছা আলো বিরাজ করলো। এই লাইটের আলো ক্ষীণ, খুব বেশি দেখা যায় না কিছু। হাতড়ে বিছানার দিকে এগিয়ে যেতে থাকলে দরজা খোলার আওয়াজ হলো। শিপু এসেছে ভেবে মায়রা বলে উঠল, শিপু, কষ্ট করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে এসো। কোনো জবাব এলো না। ঘাড় বাঁকিয়ে শিপুকে দেখার জন্য পেছন ঘোরার আগেই মনে হলো একটা শক্তপোক্ত শরীর তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছে। মুহূর্তেই সারা শরীরে এক শীতল ভয় ছুঁয়ে যেতেই কারোর বাহু বন্ধনে কেঁপে উঠল তার সর্বাঙ্গ। চোখে মুখে এক ভীত আতঙ্কের ভাব গভীরভাবে চেপে বসল। বাহু বন্ধন আরো প্রগাঢ় হতেই শঙ্কিত হৃদয় আঁতকে উঠল তার। ভয়ার্ত শরীরটা আস্তে আস্তে নিস্তেজ অসাড় হয়ে আসছে। শূন্য মস্তিষ্কটা কোনো বার্তাই প্রদান করছে না। গলা ফাটিয়ে চিৎকার করার শক্তি পাচ্ছে না নিষ্প্রভ ক্ষীণ শরীরটাই। তবুও অজানা একটা ভয়, গভীর আতঙ্ক তাকে জানান দিল কিছু একটা করতে হবে। অপ্রীতিকর ভাবে এই রাতে কে তাকে জড়িয়ে ধরবে? চিন্তায় সংশয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কোনো রকম ঢোক গিলে কম্পিত কণ্ঠে চিৎকার দিবে, অমনি একটা শক্ত কঠোর হাত চেপে ধরলো তার মুখ। অনেকক্ষণ যাবৎ তুহিন শিপুকে কল করছে, কিন্তু মেয়েটা পাষণ্ডর মতো তার কল এড়িয়ে যাচ্ছে। ইহাম বলার পর থেকে এ যাবৎ সে আর শিপুকে কল দেয়নি। তবে এই রাতের আধার, পরিবার, প্রিয়জন, দেশ ছেড়ে চলে যাওয়ার আহাকার তাকে চুপ থাকতে দিচ্ছে না। অবাধ্য পিছু টান বারবার হাতড়ে ডাকছে তাকে এই নিকষ কালো আধারে। বারবার কল দেওয়ার পরও যখন শিপুক রিসিভ করছে না দেখে অগত্যা সে ফোনে মেসেজ পাঠায়, দূরেই তো চলে যাচ্ছি, দেশ ছেড়ে চলে যাচ্ছি, এমনকি তোমার মন থেকেও বহু দূরে চলে গিয়েছি হয়তো। এখন তো একটু কথা বলো, একটু অন্তত মায়া করো আমার উপর, কলটা রিসিভ করো প্লিজ। আমি বড্ড একা বোধ করছি শিপু। বয়সন্ধির ছোট্ট মনটা আর নিজের শক্ত নিয়ন্ত্রণে রাখতে পারেনি শিপু। হৃদয়টা হু হু করে কেঁদে উঠছে। কাছের প্রিয় মানুষটার আহাকার তার কঠোর ভীতি ভেঙেছে বলেই নিঃশব্দে মায়রাকে বলে সে ঘর থেকে বেরিয়ে এসেছে। আস্তে ধীরে বাড়ির এক কোনায় গিয়ে দাঁড়ালো। এই সাথে আবারও কল এলো তহিনীর। কাপা কাপা গলায় ঢোক গিলল মেয়েটা। ওপাশ থেকে ভগ্ন হৃদয়ের কম্পিত গলায় হ্যালো শব্দটা শুনে সর্বাঙ্গে শিউরে উঠছে শিপুর ষোড়শী কায়া। ভেতরটা ধকধক করে হাতুড়ি পেটার শব্দ লাগছে। বুকের ভেতর খুব ব্যথা অনুভব করছে। গলা দিয়ে বিপরীত শব্দ তুলতে কেমন যেন আটকে আসছে। কান্নাগুলি বুঝি গলায় এসে ঠেকছে। অনেকক্ষণ যাবৎ নীরবতা চলল। ফোনের দুই পাশ থেকে দুই মানবী গভীর নীরবতায় যেন নিজেদের না বলা কথা, যন্ত্রণা, হতাশাগুলি উগলে দিচ্ছে। ইস, নীরবে থেকেও যেন একে অন্যকে কত কথা বলছে। গাঢ়ভাবে দুজন দুজনকে অনুভব করে নিচ্ছে নিঃসংকোচে। তাদের চাওয়া এক হয়েও যেন বাস্তবতা তাদেরকে দুই প্রান্তে ঠেলে দিয়েছে। সেখান থেকে না একে অন্যকে নির্দ্বিধায় ধরা যায়, আর না সব পিছু টান ফেলে কাছে আসা যায়। কথা বলবে না শিপুয়া? কোমল আদরে গলা পেয়ে শিপুর বড্ড বেশি কান্না পেল। গলা ফাটিয়ে বলতে ইচ্ছা হলো, তুহিন ভাই, আমার আপনার জন্য বড্ড বেশি মন কেমন করে, আমার খুব কষ্ট হয়। আশেপাশের সব কিছুতেই আমি আমার একাকিত্ব খুঁজে পাই আপনার জন্য। আচ্ছা, তুহিন কি তাকে অভিমান করে কিংবা রাগ করে এই প্রথম শিপুয়া নামে ডাকলো? এর আগেও ডেকেছিল কি? কই, তার তো মনে পড়ে না। তবে তাদের যে খুব বেশি কনভারসেশন হয়েছে এমনটাও নয়। তবুও তার ষোড়শী মন ওই কোরিয়ান দেখতে দেখতে ছেলেটার জন্য কেমন যেন করে ওঠে। ভেতর গহীন বড্ড জ্বালা করে তার। আচ্ছা, ভাইয়াটার যুক্তিটা কি আসলেই বাস্তবিক? তাহলে তুহিনের যুক্তিটাও কেন বিবেচনা করা হলো না? এই যে দুই দিক থেকে দুইটা মানুষ
একইভাবে একই কারণে আলাদা, মাঝের অদৃশ্য দেওয়ালের কারণে কষ্ট পাচ্ছে, তার কি কোনো অর্থ পোষণ করে না? কথা বলবে না শিপু? গলায় খুব যন্ত্রণা হচ্ছে ঢোক গিলতে। অবাধ্য কষ্টগুলি কি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে গিলে ফেলার চেষ্টা করলো সে। কোনো রকমে জবাব দিল, জি জি, বলুন। ওপাশ থেকে তুহিন শান্ত শীতল কণ্ঠে জানতে চাইল, খুব ভালো আছো তাই না? আপনার জন্য আমার হৃদয় পুড়ছে, আর আপনি কিনা আমায় বলছেন আমি ভালো আছি? মানুষ হৃদয় কেন দেখতে পায় না? ভেতরের কথাগুলি কেন প্রকাশিত হয় না? না বললে মনের গহীনের কথাগুলি আসলেই অদৃশ্যের বন্ধনে গলা দিয়ে আর বের হলো না শিপুর। উত্তর দিল, হুম। বিয়ে খেতে ফেনীতে গিয়েছো? নিশ্চয়ই অনেক মজা করছো। বিয়েতে তো মানুষ এটাই করে তাই না? বিয়েটা তো আর দুঃখের কষ্টের নয়। অথচ আমার বেলায় তোমরা কৃপণতা করলে সকলে। তুহিন ম্লান হাসলো, বুকের চিনচিন ব্যথাটা তার বাড়ছে। মেয়েটা ভাইটার মতোই পাষাণ, কোনো অনুভূতি কোনো কিছুর ধার ধারে না। সে শুধু শুধু একা একা নিজের অনুভূতিগুলির জন্য ওই স্বার্থপর নিঠুর মেয়েটার কারণে কষ্ট পাচ্ছে। আমার জন্য তোমার একটুও খারাপ লাগে না তাই না শিপুয়া? আপনার জন্য আমার বুকটা ফালা ফালা হয়ে যায় তুহিন। কি নিঠুর বোকা আপনি, না বললে কিছুই বুঝতে পারেন না। মনের কথাগুলি মনে চেপে রাখলো শিপু। ঠোঁটে ব্যথাতুর তাচ্ছিল্য হাসি তুলে জবাব দিল, যে খারাপ লাগার আদতে কোনো ভবিষ্যৎ নেই, তা মনে পুষে রেখে লাভ কি? আপনিও বরং খারাপ লাগাগুলি দূর করে দিন, আপনিও ভালো থাকবেন। তুমি আসলেই খুব স্বার্থপর মেয়ে। তোমার কারণে আমার হৃদয় খণ্ড বিখণ্ড হচ্ছে, আর তুমি কেমন কঠোর হয়ে আছো। শালা আমার জন্য তোমার একটুও মায়া দয়া হচ্ছে না? আপনার জন্য যে আমার হৃদয়টাই নীরবে নিঃশব্দে জ্বলে পুড়ে যাচ্ছে, তার বেলায় সে খোঁজ তো আপনি জানেন না। কই, আমি তো আপনায় দোষারোপ করছি না। মনে মনে কথাগুলি ভেবে তুচ্ছ হাসিটা চওড়া করলো শিফু। কথা বলতে খুব বেগ পেতে হচ্ছে তার, গলাটা যে তার ভার হয়ে আসছে যন্ত্রণায়। বাদ দিন সেসব, নতুন জীবনে পা রাখছেন, সব ভুলে সব নতুন করেই শুরু করুন। যা হবার সামনে ভালোই হবে। তোমরা ভাই বোন মনে হয় শালা আমার কেচ্ছা খতম করার জন্যেই উঠে পড়ে লাগছো। আমার অনুভূতিগুলার কোনো দামই পাইলাম না তোমাদের কাছে। দুনিয়ার সবটাই স্বার্থপর। তুহিন যে খুব ক্ষোভ নিয়ে কথাটা বলেছে তা বেশ বোঝা যাচ্ছে। তার ভেতরের যন্ত্রণা আরো বাড়ল, গাঢ় হলো দহন, যে দহনের খোঁজ পৃথিবীর আড়ালে, এমনকি যার জন্যে এতটা যাতনা পুষে রেখেছে মনের গহীনে। সে নিজেও জানে না তার ছোট্ট হৃদয় যে এত দহন নিতে পারছে না। সেটা কাকে বোঝাবে সে? শিপুটা ফোনটা একটু দূরে নিয়ে সময় করে তীব্র নিঃশ্বাস ফেলল, যেন তার সাথে বের হয়ে এসেছে এক দলা যন্ত্রণার অগ্নিকুণ্ড। যেখানে দুনিয়ার স্বার্থপর, সেখানে অন্যের জন্য খারাপ লাগাটা বোকামি নয় কি তুহিন ভাই? চুপ, আমি তোমার ভাই না, আমার সাথে একদম বড় বড় কথা বলতে আসবে না। তুহিন যে বেশ ক্ষোভ নিয়েই কথাটা বলেছে তা বোঝাই যাচ্ছে গলার আওয়াজে। ছেলেটা বুঝি জ্বলছে। শিপু চুপটি করে চোখ বুজে খাম্বার মতো করে দাঁড়িয়ে আছে। অনেকটা সময় যাওয়ার পর আবারও তুহিনের করুণ গলা শোনা যায়। ধরে আসা গলায় আহ্লাদি স্বরে বলে উঠল সে, তোমাদের সবার সব কথা আমি মেনে নিলাম। বেকার কিছু করি না বলে আমার কথা না হয় তোমরা নাই বা শুনলে, কিন্তু আমার জন্য অপেক্ষা করো শিপু। ভিনদেশে গেলে বেশি কিছু না, আমি যখন তোমায় কল দেব আমায় একটু সঙ্গ দিও প্লিজ। তোমার দূরত্বটুকু আমায় বড্ড বেশি পোড়াবে শিপু। তুহিন কি কাঁদলো? গলাটা কেমন যেন কেঁপে উঠল না তার? এদিকে শিপুর ভেতরটা গরম খুন্তি লাগার মতো স্যাঁত করে উঠল। নিঃশ্বাসটা তার আটকে আসবে আসবে। ঝাপসা চোখ আর কম্পিত দেহ নিয়ে কলটা কাটলো। শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে, তীর তীর করছে ঠোঁটগুলি। কান্নাগুলি আটকে রাখছে বলে কি ভেতরটা আরো বেশি কষ্টের দামামা বাজছে?
নীরব পীড়ার আন্দোলনে নেমেছে তারা। তার কি একটু কাঁদা উচিত? আর সবার মতো চিৎকার করে ভেতরটা পরিষ্কার করা উচিত নয় কি? ঝাপসা ঘরটায় অদৃশ্য এক অবয়ব এখনো মায়রাকে জাপটে ধরে রেখেছে। মুখের ওপর এখনো শক্তভাবে চেপে রেখেছে বলিষ্ঠ হাতটা। আতঙ্কের সংখ্যায় শরীরটা কাঁপছে মায়রার। চোখগুলি সংশয়ে ত্রাসে কঠোর থেকে বের হবার উপক্রম। মুখ চেপে ধরায় নিঃশ্বাস নিতে কষ্টই হচ্ছে এক প্রকার। পেছনের অবয়ব যে বেশ শক্তিশালী তার সন্দেহ করার কোনো অবকাশ নেই। এক হাতে তাকে এমন ভাবে পেঁচিয়ে ধরেছে যে দুই হাতও নাড়াতে পারছে না সে। নিজের অসাড় শরীরটা পেছনের মানুষটার দখলে কাবু হয়ে আসছে। হৃদয়টা দুরু দুরু করে কুডা গাইছে। মনে বারবার উকি দিচ্ছে কে হতে পারে মানুষটা, এমন অচেনা অজানা একটা পরিবেশে এভাবে অসভ্যতা কেই বা করতে পারে। হুট করে তার মস্তিষ্ক সংকট দিল। হাসিবুল্লার ঘৃণায় গাটা রি রি করে ওঠে, সঙ্গে সঙ্গে রাগে চোয়াল শক্ত হয়ে এলো। এবার একটু সাহস নিয়ে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে উঠল মেয়েটা। গলায় ওড়না নেই, কাঁধ উন্মুক্ত। সেখানে পেছনের মানুষটার গরম নিঃশ্বাস পড়তেই শরীরটা জ্বলে উঠল মায়রার। মনে হলো তখনের সেই হাসিবুল্লার বিশ্রী হাসিটা। শরীরের সব শক্তি জমা করে এবার মুচড়ে উঠল ছুটবার আশায়। খুব বেশি নড়াচড়াও করতে পারছে না পেশিবহুল হাতের জোরে। সময়টা তিক্ত বিষাক্ত হয়ে এলো তার কাছে। ছুটবার আপ্রাণ চেষ্টা চালালেও উপায় হচ্ছে না। তবে কি বাজে কোনো পরিস্থিতির শিকার হবে সে? কেউ আসছেই না কেন? এত অসহায় লাগছে কেন তার? ভেতরটা তীব্র যন্ত্রণায় ব্যাকুল হয়ে লুটিয়ে পড়ছে অসাড় বস্তুর মতো। তাকে ছটফট করতে দেখে পেছনের মানুষটা এবার তাকে তড়িৎ বেগে নিজের দিকে ঘুরিয়ে নিল। লাইটের উল্টো পিঠে হওয়ায় ক্ষীণ আলোতে খুব বেশি দেখা গেল না মানুষটার মুখ। আর না সে দেখতে চাইল। তার ভেতর আর মস্তিষ্ক প্রবলভাবে বারবার একটা সংকেত দিল তাকে ছুটতে হবে। এই বদ্ধ ঘর থেকে তাকে বের হতে হবে। একটু ফাঁক পেতেই যান হাতে নিয়ে দৌড় দিতে চাইল মায়রা। তার আগেই শক্তপোক্ত হাতটা টেনেই ওই অবয়ব নিজের সঙ্গে মিশিয়ে নিল। কোমরে হাত পেঁচিয়ে নিজের সাথে চেপে ধরতেই বিতৃষ্ণা অনুভবে মুখের আদল বদলে গেল মায়রার। এই দুর্বিষহ মুহূর্তে মস্তিষ্ক তাকে যতটুকু ধারণা দিল সে ততটুকুতেই করল। এই রাতের আধারে কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে আচমকা সে ওই মানুষটার বুকে সর্বশক্তিতে কামড়ে ধরল। আকস্মিক ব্যথার জোয়ারে হাতের বাঁধন শীতল হতেই ছিটকে সরে গেল মায়রা। চুলে হাত বুলিয়ে কোনো রকমে দৌড়ে রুম থেকে বের হওয়ার পূর্বেই রাশভারী গম্ভীর কণ্ঠে শোনা গেল, মায়রা, ডাকটা। এমন একটা অপ্রত্যাশিত সময়ে পরিচিত ডাকটা শুনে চমকে উঠল মায়রা। বিস্ময় নিয়ে সামনে তাকালো কপাল কুঞ্চন করে। লাইটের আলোয় ঘরটা ফকফকে হতেই অবিশ্বাস্যভাবে চোখের সামনে ভেসে এলো কাঙ্ক্ষিত চিরপরিচিত মুখটা। অস্পষ্ট হতবিহ্বল কণ্ঠে বলে উঠল, আপনি? সামনের মানুষটার চোখে মুখে তখন বিরক্তের ভাব। কপালের চামড়া এক করে তাকিয়ে আছে তার দিকে। চোখে মুখে এখনো মেয়েটার বিস্মিত কুটিল ভাব। এভাবে কেউ কামড়ে দেয় মাথা মোটা বলদ? লাইটটা অন করে দরজার সামনে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে ইহাম। ব্লু কালারের শার্টের ওপরে দুইটা বোতাম খুলে রাখা হয়েছে। বাম পাশের কলারটা সরানোতে ধবধবে উন্মুক্ত বুক স্পষ্ট। বুকের বাঁ পাশটা টকটকে লাল বর্ণ ধারণ করে আছে। সেই দিকে তাকিয়ে গম্ভীর মুখে আবার বলল ইহাম, দেখেছো কি করলে? আরেকটির জন্য রক্ত বের হতো। তুমি এতটা রাক্ষস মায়রা? কটমট চোখে রাগান্বিত ভাবে মায়রা তাকিয়ে রয়েছে ইহামের দিকে। বুকের লাল অংশটা সবটাই দেখছে, তবুও তাতে তার আফসোস নেই। তার অবচেতন মন বারবার হাসিবুল্লাহর নাম আওড়াচ্ছিল। তার অবচেতন মন বারবার হাসিবুল্লাহর নামটাই আওড়াচ্ছিল। তাই মানুষটার কোনো কিছুই সে তোয়াক্কায় আনেনি। ভয়াবহ পরিস্থিতিতে হিতাহিত জ্ঞানশূন্য মায়রা ঠাউরও করতে পারেনি লোকটার অবয়ব।
নিজস্ব মানুষটাকে দেখে স্বস্তির চেয়েও বেশি রাগ লাগছে তার। কটমট করে আগুন চোখে বলল, উচিত ছিল ভ্যাম্পায়ের মতো আপনার গলায় কামড় দিয়ে মাংস টেনে ছিঁড়ে ফেলা, অসভ্য পুরুষ মানুষ। মায়েরা আগুন লাল মুখ দেখে বেশ মজা পেল ইহাম। কেমন যেন সুস্নিগ্ধ একটা প্রশান্তির বাতায়ন তাকে দুলিয়ে নিয়ে গেল। মেয়েটার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে ওঠে সে। গভীরভাবে তাকিয়ে রইল মায়রার অস্থির সেই মুখায়বে, ঘন ঘন নেওয়ার নিঃশ্বাসগুলির দিকে। ইহাম ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে ঘোর ঘোর চোখে এগিয়ে এলো মায়রার দিকে। মোহভরা কণ্ঠে ফিসফিস করলো, ভ্যাম্পায়ারদের ভালোবাসা কিন্তু গভীর আর চিরস্থায়ী হয়। ওরা ভালোবেসে নিজের অধিকার বোধ থেকে যেমন অতি রোমান্টিক হয়, তেমনি ধ্বংসাত্মকও হতে পারে। তুমি কি এমন কিছুই হতে চাইছো নাকি মায়েরা? তাকে ধরার জন্য ইহামের বাড়িয়ে দেওয়া হাতটা এক ঝটকায় সরিয়ে দিল মায়েরা। দাঁত কেটে ক্রোধ নিয়ে বলল, একদম আমাকে ধরতে আসবেন না। আপনি কি মানুষ? এরকম কেউ করে? ইহাম তীক্ষ্ণ চোখে খেয়াল করলো মায়েরাকে। মেয়েটা কি এতটা ভয় পেয়েছে? এখনো কেমন থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে, যেন ভেতর থেকে এখনো তরাসের লেশটা কমাতে পারেনি। আমি জানতাম তুমি মাথা মোটা, তাই বলে যে এতটাও মাথা মোটা জানতাম না। এত ভয় পাওয়ার কি আছে? আমার স্পর্শ তুমি চেনো না? আমি ছাড়া কেই বা তোমায় এমন ভাবে জড়াবে? ইহামের অবোধ বেখাপ্পা প্রশ্নে শরীরে আরো আগুন জ্বলল। কটমট চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে উত্তর দিল মায়েরা, কেন? আপনার বানানো আত্মা, যার ভয় দেখিয়েছিলেন আপনি। মানে? মায়েরা জবাব দিল না, নিজের অস্বস্তির লাগাম টানার চেষ্টা করলো। আসলেই খুব ভয় পেয়ে গিয়েছিল সে। আতঙ্কে এখনো ভেতরটা প্রবল বেগে ওঠানামা করছে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো। শরীরটা এখনো খানিক কাঁপছে তার। কিঞ্চিত সময় নিয়ে চোখ খুলে পরিস্থিতিটা বুঝলো। নিজের গায়ের দিকে তাকিয়ে ওড়নাটা না পেয়ে কিছুটা বিব্রত বোধও করলো। ছুটে গিয়ে বিছানা থেকে ওড়নাটা আনার পূর্বেই ইহাম খপ করে ধরলো। শক্ত হাতে পেঁচিয়ে আনলো মায়রার কোমর। হচ্ছে কি? ছাড়ুন বলছি। ইহাম জবাব দিল না, বরং ঠোঁটে হাসি তুলে মায়রার দিকে হাত বাড়িয়ে দিল। মায়রা সরু চোখে দেখলো ইহামকে। চোখে মুখে কেমন যেন মোহিত তীব্র মাদকতার ভাব। কিভাবে বিভোর চোখের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এক নিমিষে মায়রা সবকিছু ভুলে গেল। দিন দুনিয়া ভুলে ডুব দিল লোকটার ওই গভীর চোখের চাহনিতে। ভেতরে কেমন যেন উথাল পাথাল ঢেউ তৈরি হলো। কপাল ঘামে লেপ্টে থাকা চুলগুলিকে আলতো করে ইহাম সরিয়ে দেয়। কানের পেছনে খুঁজে দিয়ে মুখ বাড়িয়ে ললাটে গভীর চুমু খেলো। তৃপ্তিময় আবেশে মায়রা চট করে চোখটা বন্ধ করে অনুভব করলো তা। পরেক্ষণে কাল বিলম্ব না করে আটসাট করে জড়িয়ে ধরলো তাকে। মেয়েটাকে বুকের মাঝে চেপে ধরে আলাদা একটা শান্তি অনুভব করলো বুঝি। ঠোঁটের কোণটা আলগোছ প্রসারিত হলো মনের অনুভূতির খেলায়। কেমন যেন আরাম বোধ করলো। অনেকটা সময় দুটি পবিত্র শরীর একে অন্যের সাথে লেপ্টে থেকে নীরবে অনুভূতির আদান প্রদান করলো যেন। লজ্জায় আড়ষ্ট হয়ে যাওয়া মায়রার মুখ লুকাতে ইচ্ছা হলো। দ্রুত ইহামের থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে গেল বিছানায়। বালিশের কাছ থেকে গায়ের ওড়নাটা জড়িয়ে নেয় ইতস্থ বোধের সাথে। তা দেখেও মুচকি করে হাসে ছেলেটা। আপনি এখানে কি করছেন? বারে, তুমি না বললে স্বামী বউ বউ করে না, তাই বউও স্বামী স্বামী করে না? এজন্যই তো আমি ছুটে চলে এসেছি বউকে স্বামী স্বামী করাবো বলে। মানে? মায়রার ভড়কে যাওয়া ভাব দেখে দুষ্টু হাসি ফুটলো ইহামের ঠোঁটে। আরেকটু এগিয়ে গিয়ে বলো, মানে হলো বউকে জম্পেশ ভালোবাসা দিয়ে স্বামী স্বামী করাবো। নারী লোকেদের মতো ছেলেদের তো আর আঁচল নেই, তাই ভালোবাসাতেই বাঁধতে হবে, নয়তো বউ আবার স্বামী স্বামী করবে না। আর যদি হয় তোমার মতো স্বেচ্ছায় ভালোবাসা চেয়ে নেওয়ার বউ, তাহলে তো আরো বেশি করে অ্যাপ্লাই করতে হয়। দেখুন, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। একটু রাগ দেখানোর চেষ্টা করে গলার স্বর মোটা করলো মায়রা। আপনার কি খেয়ে দেয়ে কাজ নেই? এখানে আসলেন কি করে? চাকরি নেই আপনার? 2 দিন পর পর ছুটি দেয় কে আপনাকে? ইহামের চোখে মুখে তখন দুর্দান্ত দুষ্টুমিরা খেলা করছে।
মায়েরার লজ্জায় রক্তিম হয়ে যাওয়া মুখশ্রী, জড়তায় তোতলানো কথা, ইতস্ততা, ঢাকার মেকি রাগ, সব কিছু সে উপভোগ করছে। সে নিজের মতো করেই মায়েরার দিকে এগিয়ে আসতে আসতে নরম গলায় জবাব দিল, গাড়ি করে পায়ে চড়ে এসেছি। কেন বলো তো? চিন্তায় আছো নাকি আমায় নিয়ে? হুম? আর চাকরি নেই কে বললো তোমায়? দায়িত্বের জন্যই তো এসেছি। এখানে আবার কি কাজ আপনার? আর আপনি আমার কাছে আসছেন কেন? দূরে যান, দূরে হাঁটুন। ইহাম কোনো রকম নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে একদম কাছে গেল মায়রার। মেয়েটা খানিকটা আড়ষ্ঠতায় পিছাতে পিছাতে একদম বিছানাতে ধপ করে বসে পড়ল। ইহাম বিছানায় দুই হাতের ভর দিয়ে তার দিকে ঝুঁকতেই অনেকটা নিজেকে বিছানার সাথে লাগিয়ে নিল। কথা বলতে গলা কাঁপছে তার। খুবই শীর্ণ স্বর উঁচু করতেই বলল, একদম কাছে আসবে না আমার। আপনি একটা অসভ্য মিথ্যাবাদী লোক, দূরে সরে যান আমার থেকে। ইহামের রাগ হলো না, বরং বেশ আনন্দ পেল স্বীয় স্ত্রী নামক মেয়েটার এমন খামখেয়ালিতে। ঘোর লাগা চোখে তাকিয়ে ঠোঁটের কোনায় ক্রু হাসি দেখা গেল তার। মুখটা আরেকটু মায়রার দিকে এগিয়ে নিয়ে জবাব দিল ফিসফিস করে, তোমরা স্ত্রীরা এই অসভ্য শব্দটা বলে কি পাও বলো তো? স্ত্রীদের কাছে স্বামীরা আজন্মেও অসভ্য হয় না, সেটা যতই গভীর নির্লজ্জ মার্কা কাজ হোক না কেন। তুমি সেসব বুঝবে না, এখনো বয়স হয়নি। তবু প্রতিনিয়ত এই শব্দটা উচ্চারণ করে কি মজা পাও তোমরা? মায়েরা আহমকের মতো তাকিয়ে আছে। তার ফ্যালফ্যাল চোখের দৃষ্টি সরছেই না লোকটার উপর থেকে। কি বলে এই লোক? তার বয়স হয়নি, সে ছোট, কিছু বুঝবে না। তবে সেদিন রাতটা কি ছিল? আসব, তোমাকে স্বামী স্বামী করানোর প্রক্রিয়াটা শুরু করি। থতমত খেয়ে গেল মায়েরা। বিস্মিত বিবশ চোখে তাকিয়ে রইল ইহামের দিকে। লোকটা এমন বেপরোয়া হয়ে গেল কেন হঠাৎ? কোথায় গেল তার সেই চেনা কঠিন খোলস, পাষণ্ডের আবরণ? মোহে গ্রাস হওয়া আখির দৃষ্টি খানিকটা বেপরোয়া ও অসংযতের দিকে ইঙ্গিত পেয়ে থমকে গেল মায়েরা। জড়তায় ভেতর সংকুচিত হয়ে এলো তার। মানুষটার আরো একটু অগ্রসর, তার বুক পিঞ্জিরার ঢিপঢিপানি ধ্বনি প্রখর করে তুলছে। পরিস্থিতি বেগতিক দেখে প্রসঙ্গ পাল্টাতে গলা কাশল মায়েরা। শুকনো ঢোক গিলে ইতস্ত বোধ নিয়ে বলল, আপনি আমায় মিথ্যা কথা কেন বলেছিলেন? আগে থেকে সবটা জানালে আমি সাবধান হতে পারতাম। এত ভনিতা করলেন কেন? হঠাৎ এমন কথায় থমকায় ইহাম। মায়রার দিকে ঝুঁকেই কপাল সরু করে তীক্ষ্ণ চোখে তাকায়, মৃদু কণ্ঠে প্রশ্ন করে, কি বললে? ইহামের প্রশ্নে মায়রার বোকার মতো এদিকে ওদিকে তাকায়। বিষয়টা এই মুহূর্তে তোলা কি ঠিক হলো? একটু সময় নিয়ে ধীরে বললে হতো না? তার যে বড্ড অস্বস্তি হচ্ছিল, পেটের ভেতর কেমন জানি সুড়সুড়ি লাগছিল। এই যে লাজুকতায় তার কায়া দুলছে, গলা শুকিয়ে আসছে। জহুরির চোখে ইহাম পরখ করলো মায়রাকে। সামথিং ইজ রং। ইহাম মায়রার থেকে খুব দূরে গেল না, বরং বিছানায় ঠেসে দেওয়া নিজের হাত দুটি আলগা করে হাঁটু মুড়ে বসলো নিচে। পায়ের কাছটায় ইহামকে এইভাবে বসতে দেখে আহাম্মক হয়ে গেল মায়রা। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরেক্ষণে নড়ে চড়ে উঠলে ইহাম আলতো হাতে তার দুই হাত নিজের মুঠোয় পড়ে নেয়। কোমল কণ্ঠে শুধায়, হোয়াট হ্যাপেন্ড মায়রা? ডু ইউ ওয়েন্ট টু সে সামথিং মি? ইহামের এই ব্যবহার, এই কোমলতা, মুগ্ধ নজর, সব যেন মায়রাকে গুলিয়ে দিচ্ছিল। একটা সূক্ষ্ম বিভোরতায় ডুবে যাচ্ছিল মেয়েটা। কিভাবে কি উত্তর দিবে কিছুই মাথায় আসছে না তার। কেবলমাত্র মানুষটার এই মায়া মায়া মাদক মেশানো মুখটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। আমার থেকে কিছু লুকাচ্ছ মায়েরা? কিছু হয়েছে কি এইটুকু সময়ে? মায়েরা কেবলই মোহগ্রস্ত মানবীর মতো এদিকে ওদিকে মাথা দুলিয়ে অসম্মতি জানায়। তার চোখের পাতা স্থির, মানুষটার মাঝে এক দৃষ্টে ডুবে গিয়েছে যেন। মায়েরা মেজাজের দফা রফা না করে, কিছু হলে বলো, আর রাগ না উঠিয়ে চুপচাপ বলে ফেলো। কেউ কিছু কি বলেছে? কোনো খারাপ ব্যবহার? যা করার আপনার বানানো ভূতই করেছে। হাসিবুল্লাহ মাথা নিচু করে চিবিয়ে নামটা বিড়বিড় করলো। এভাবেই বসে রইল কিছুক্ষণ। তড়িৎ আবারও মায়রার দিকে তাকালো সে। কি করেছে আবালটা?
মাথা নুইয়ে নিল মায়রা। ইহাম একটু সময় দিলেও মেয়েটা ধীরে সুস্থে আগাগোড়া সবটা জানালো। ইহাম অনেকক্ষণ থম মেরে বসে কিছু একটা ভাবল। পরেক্ষণে ক্রু হাসি তুলে বলল, মুখটা তালপাতার সেপাইয়ের মতো না করে এবার একটু হাসো মাথামোটা গবেট। এভাবে বললে কেউ হাসতে পারে? পারবে, হাসবেও। বেয়াদবের মতো মুখে মুখে তর্ক না করে হাসো তো একটু। মায়েরা গাল ফুলিয়ে দিল। কপট রাগ দেখানোর চেষ্টা করে বলল, আপনার মতো রসকসহীন মানুষই পারবে এভাবে বলার পরও হাসতে। আমাকে হাসতে বলছেন, তাও ধমকে। ওভাবে আমি হাসতে পারবো না। আপনি সবসময় আমাকে বেয়াদব মাথামোটা গবেট গর্ধব কেন বলেন? তো বলবো না? তোমার মতো বলদিকে আরো বেশি মিষ্টি নামে ডাকা যায়? আপনি বলতে চাইছেন এগুলি মিষ্টি নাম? নয়তো কি এর চেয়ে বেশি মিষ্টি নামে ডাকা যায় না? তুমি তো জানো আমি মিষ্টি পছন্দ করি। অতিরিক্ত মিষ্টি ভেবে পরে তোমাকে গিলে ফেলবো। আর তুমি আমার পেটে গিয়ে বেয়াদবের মতো কিলবিল কিলবিল করবে। পরে হবে আরেক বিপদ। মায়েরা ফিক করে হেসে উঠল। তার হাসির দিকে ইহাম বিভোর হয়ে তাকিয়ে আছে। অন্যজনের হাসি দেখেও এতটা আনন্দ তৃপ্তি পাওয়া যায় নাকি? কই, আগে তো এরকমটা অনুভব হয়নি। তবে আজ শান্তি শান্তি লাগছে কেন? ইহাম বাবা, কিরে খাবি না? টেবিলে ভাত দিয়েছি, খেতে আয়। মায়েরা হাসি থামিয়ে চকিত তাকায় বদ্ধ দরজার দিকে। সে উঠতে চাইলে ইশারায় ইহাম বুঝিয়ে দেয়, আমি খুলছি। দরজা খুলতেই শিরিন বেগম বলেন, কিরে বাবা, খাবি না? বাহির থেকে খেয়ে এসেছিস নাকি? না মা, ফ্রেশ হয়ে আসছি। তুমি যাও ঘুমিয়ে পড়ো গিয়ে। সে কি কথা, খাবি না? একা একা পারবি? মায়েরা তো আছেই। ছেলের মুখ দেখে মুচকি হেসে উঠলেন শিরিন বেগম। কিভাবে এলো, কেন এলো, সেসব কিছু জিজ্ঞাসা না করে তিনি চলে গেলেন মিটিমিটি হেসে। ইহাম দরজাটা লাগিয়ে আবারও মায়রার কাছে এলো। মেয়েটা তখনও বসে আছে। আলতো করে মায়রার গালে চুমু খেয়ে নরম তীক্ষ্ণ গলায় বলল ইহাম, ছাতার মাথা মুখে সব সময় হাসি রাখতে পারো না? এমন লাল হচ্ছ যে কিনা কি করে ফেলেছি তোমার সাথে। প্রসেসিং কিন্তু এখনো শুরু হয়নি আমার পিচ্চি মিসেস চৌধুরী। অসভ্য একটা পুরুষ হয়ে গেছেন আপনি। ঠোঁট টিপে হেসে ইহাম চুপচাপ ওয়াশরুমের দিকে এলো। শিফু অনেকক্ষণ সময় নিজেকে কিছুটা ঠিক করলো। আর আবেগী ছোট্ট মনের যন্ত্রণায় চোখগুলি ফুলে উঠেছে। নিজেকে লুকানোর অভিপ্রায়ে দ্রুত রুমে দিকে গেলে শিরিন বেগম পেছন থেকে ডেকে ওঠেন। শিফু নাক টেনে টেনে দাঁত খিঁচে দাঁড়ালো। মাথাটা নুয়ে রেখেছে একদম, যেন মা কিচ্ছুটি দেখতে না পায়। চোখ দেখলেই উনি হাজারটা প্রশ্ন করতে ভুলবেন না। ওই রুমে যেতে হবে না শিপু, তোর ভাইয়া এসেছে। ভাইয়া? হুম, তুই বরং দক্ষিণের রুমটায় চলে যা। আমি তোর নানি আর তুই ওখানে থাকবো। কিন্তু আম্মু, ভাইয়া এই সময়ে ছুটি পেয়েছে? কি জানি, কিছু তো বললো না। কাল সকালে জিজ্ঞাসা করব। তুই ঘরে যা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বলে শিপু আগে ছুটে একটা ওয়াশরুমে গেল। চোখে মুখে পানির ঝাপটা দিলে একটা বিষাদ দেখাবে না চেহারা। এতক্ষণ মায়ের দিকে তাকায়নি সে। একবার দেখলেই মা বুঝে যেত। পানির বিন্দু বিন্দু কণাগুলি হাত দিয়ে ঝেড়ে শিপু ওয়াশরুমের দেওয়ালে লাগোয়া আড়ো আয়নার দিকে তাকালো। কিছুক্ষণ এক নজরে তাকিয়ে থাকলো নিজের মুখ অয়বে। পরেক্ষণেই ওষ্ঠে তুলল একটা বাঁকা হাসি। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করলো, যার অন্তরে বিষাদ সে আর লুকায় কোন উপায়ে। সত্যি কি তুহিন ভাই, আমি খুব বড় বড় কথা বলে ফেলেছি? তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ইহাম ঘরে এলো। মায়েরা তখন বিছানায় পা ভাঁজ করে ফোন দেখছে। সেই দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, সারাদিন ফোন টিপো? কি আছে এই ফোনে? মোটেও আমি ফোন টিপছি না। নোটের কিছু পিক তুলে এনেছিলাম, সেগুলোই পড়ছি। আমি এত ফোন আসক্ত না। গুড। এই না হলে ফাহাদ ইহাম চৌধুরীর বউ? মায়েরা ফোনের ওপর থেকে নজর সরিয়ে ইহামের দিকে তাকালো। আয়নার সামনে দাঁড়িয়ে ভ্যাবলার মতো নিজের চেহারা দেখছে লোকটা। কপাল কুঁচকে শুধালো সে, এখানে আপনার প্রসঙ্গ আসছে কোন দিক দিয়ে? সে তুমি বুঝবে না, বাচ্চা মানুষ। তোমার মতো তো আর আমি বেয়াদব না, তাই মুখে মুখে তর্ক করতে পারবো না। খিদে পেয়েছে, চলো। আমি বেয়াদব না, একদম এসব বলবেন না। আর আমি খেয়ে এসেছি, আপনি খান। দেখলে তো মুখে মুখে তর্ক করছো কি করে, প্রমাণ পেয়েছো? তোমার খেতে হবে না তো,
তুমি বসে থাকবে আর আমি খাবো। আপনি খাবেন, আমার কেন বসে থাকতে হবে? তোমার কি মনে হয় বউ রেখে একা ঘরে ভাত খাবো আমি? সেই ভাত আমার হজম হবে বলে মনে হয়? মাথা মোটা একটা। চলো। অম্বর সাদা ফকফকে হতেই গ্রামের বিয়ে বাড়িটা কোলাহলে পরিপূর্ণ হয়ে গেল। সকাল হতে না হতেই রব রব আওয়াজে মনে হলো খুব বেলা গড়িয়েছে। এত আয়োজনপূর্ণ বাড়িতে আর ঘুমিয়ে থাকার উপায় নেই। কান পাতাই যাচ্ছে না বাহির থেকে আসা গুঞ্জন কলরবে। সকাল হতে না হতেই শুরু করে দিয়েছে বিয়ের আমেজ। সকাল তখন ৮টা বেজে ৩৭ মিনিট। শীতের পুরোপুরি রেশ এখনো কাটেনি। হালকা মৃদু শীতল বাতাস গায়ে এখনো অনুভব হয়। কোনোদিন আবার সকাল থেকে গরমের মাত্রা উপলব্ধি করা যায়। মায়েরা ফ্রেশ হয়ে ধীর পায়ে মাঝ রুমে আসে। বাড়িটা বেশ বড়সড়। গ্রামের আর সব বাড়ির তুলনায় হালিমা বেগম নিজের বাড়িটাকে বেশ সুন্দর পরিপাটি করে তৈরি করেছেন। হালিমা বেগমের সংসারও খুব বেশি বড় নয়। শ্বশুর শাশুড়ি নেই। ৩ ছেলে, এক ছেলের বউ, নাতি আর স্বামী নিয়ে ওনার সংসার। হালিমা বেগমের স্বামী করিমুল্লাহ সিদ্দিক ধানের বিরাট ব্যবসা করেন। বড় ছেলে হিকমাত বাবার সাথেই পরিচালনার করে ধানের পরিমাপহীন ব্যবসা। মেজ ছেলে হিমেল একজন আইনজীবী। আর ছোট ছেলে তো আড্ডায় মসজিদে ডুবে থেকে ভার্সিটির গণ্ডি পেরোনো হয়নি এখনো। মাঝ ঘরে আসলে দেখা হলো হিকমাতের বউ রুবিনা ভাবির সাথে। তিনি তখন টেবিলে খাবার সাজাচ্ছেন। টেবিলে বাহারি খাবার দেখে কপাল কুঁচকে নিল মায়েরা। একবার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। রান্না বান্না কি ফজরের পর থেকে শুরু করে দিয়েছেন নাকি? ধীর পায়ে সে এগিয়ে গেল, রুবিনা ভাবির পাশে দাঁড়িয়ে বলল, ভাবি দিন, আপনার কিছু সাহায্য করি। রুবিনা তখন হাস্যোজ্জ্বল চোখে তাকালো তার দিকে। সে এক ধ্যানে মহিলাটার হাসি মুখের দিকে তাকিয়ে রইল। যেন এই হাসিতে কোনো লুকোচুরি কিংবা ভনিতা নেই। একদম মনের গভীর থেকে ঠিকরে পড়ছে চেহারার জৌলুস। মানুষটা সবসময় এমন মুখ করে থাকে, যেন শ্রেষ্ঠ সুখী। জীবন কি এতটাও আনন্দের ওনার কাছে? এভাবে সবসময় এত নিখুঁত বাস্তব করে হাসে কি করে সে? মন থেকে কিভাবে এতটা তৃপ্তিময় আনন্দের হাসি বের হয়? রুবিনা ভাবি তখন ঠোঁটে মিষ্টি হাসি তুলে নরম স্বরে বলেন, সে কি মেয়ে বলো? তুমি হলে আমাদের বাড়ির অতিথি, তাও প্রথমবার এলে খালা শাশুড়ির বাড়ি। তুমি কাজ করতে যাবে কেন? বরং এখানে বসো। কোনো সমস্যা নেই ভাবি, বলুন না কি করতে হবে। তুমি কিন্তু আমার থেকে বয়সে ছোট হবে, সম্পর্কেও, তাই নাম ধরেই ডাকতে পারি তো, তাই না? রুবিনার মিষ্টি হাসি মুগ্ধ হয়ে দেখল মায়েরা। গায়ের রং এতটা ফর্সা ধবধবে নয়, উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু চেহারার মায়ায় উপচে পড়ছে। এত মিষ্টি দেখতে। আপনি চাইলে ভাবি আমাকে তুই করেও ডাকতে পারেন। আপনি তো আমার বড় বোনের মতো, তাই না? রুবিনা চকিত তাকালো মায়রার দিকে। কাজ রেখে মলিন মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার চেহারায়। পরেক্ষণে ম্লান হেসে মায়রার নরম গালে হাতের তালু স্পর্শ করে বলল, তুমি খুব ভালো মায়রা, খুব মিষ্টি দেখতে। আপনার থেকেও কম আছি। আচ্ছা ভাবি, একটা কথা বলি। তোমার যত মন চায় ততই বলো, কোনো মানা নেই। রুবিনার এত মার্জিত হাসি মুখের ব্যবহার বারবার মুগ্ধ করছে মায়রাকে। আগ্রহ দমিয়ে রাখতে অক্ষম হয়ে মায়রা নিবিড় গলায় প্রশ্ন করল, ভাবি, আপনি সবসময় এত সুন্দর করে হাসেন কি করে? দেখে বোঝা যায় যেন অন্তর থেকে হাসছেন। রুবিনা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। শূন্যে তাকিয়ে রইল কেবল স্থির ভঙ্গিতে। হাতের কাজ ছেড়ে ঠায় দাঁড়িয়ে আছে কেমন করে। খাবার সাজিয়ে গুছিয়ে রাখা কিংবা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার কোনো তোড়জোড় নেই। ঠোঁটে লেগে আছে এক টুকরো নিষ্প্রভ হাসি, যেন কোনো ভাবনায় তলিয়ে গিয়েছে সে। মায়রার কৌতূহলে কপাল কুঁচকে এলো। রুবিনার গা স্পর্শ করে মৃদু আওয়াজে ডাকলো, ভাবি বলে। হঠাৎ রুবিনা চমকে উঠল, থতমত খেয়ে তাকালো তার দিকে। ক্ষণেই ম্লান হাসি মুহূর্তেই প্রাণবন্ত রূপ ধারণ করলো, যেন গভীর থেকে ফুটে উঠল আনন্দের এক টুকরো হাসি। খাবারের প্লেটগুলি সুন্দরভাবে সাজাতে সাজাতে আওয়াজ তুলল রুবিনা, ৬ বছর বয়সে মা মরেছে,
তার কয়েক মাস পরেই ঘরে সৎ মা এলো। প্রথম ভালো কাটলেও সৎ মায়ের ঘরের প্রথম সন্তান হতেই বোধহয় আমার কপাল পড়ল। 7 বছর বয়স থেকে জীবনের দুঃখ কষ্ট সব সয়ে নিয়েছি। কত রাত না খেয়ে পান্তা ভাত খেয়ে কাটিয়েছি জানি না। সারাদিন গরুর মতো কাজ করলেও দিন শেষে পেট ভরে খেতেও পারিনি। সংসারের সব কাজ একা করতাম। ঘরে ভালো রান্না হলেও আমার পাতে জুটত গতকালের বাসি তরকারি। আমার মনে আছে পুরো একটা বছর আমি মাংসের এক টুকরোও পাইনি পাতে। আমার প্লেটে গোশতের একটু ঝোলও জুটত না। বাসি গান্দা হওয়ার পর সেটা আমার কপালে জুটত। সব মিলিয়ে নরক থেকে আমি এই বাড়িতে আসি 17 বছর বয়সে। এত বড় বনেদি বাড়ি, রাজপুত্রের মতো জামাই, শ্বশুর শাশুড়ি দেবর, সব মিলিয়ে মনে করেছিলাম আমার বোধহয় রাজ কপাল হলো। তবে অভাগী যেদিকে চায় সেই দিকেই স্বর্গ ফোরায়। বিয়ের প্রথম 2 থেকে 3 বছর শ্বশুর শাশুড়ি আমায় খুব একটা ভালো পেত না। কষ্টে থাকলেও নরক থেকে বেশ শান্তিতে থেকেছি। শুধুমাত্র তাদের ভাই আমাকে যা আদর যত্ন করত, সবসময় ভালোবাসতো, সান্ত্বনা দিত। এরপর আস্তে আস্তে আল্লাহর রহমতে সব কিছু ঠিক হতে শুরু করলো। আমার কোলে রুমি এলো। এখন শ্বশুর বলে, শাশুড়ি বলো বা স্বামী, সব দিক দিয়ে আল্লাহ আমায় ভরে দিয়েছেন। রাজ কপাল খুলেছে আমার। শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাচ্ছি, দেবরের সম্মান পাচ্ছি, স্বামীর থেকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ পাচ্ছি। মেয়ের মুখে মা মা ডাক শুনছি। দিন শেষে প্রতিবেলায় তৃপ্তি করে খেতে পাচ্ছি। এখন 2-1 দিন পর পর গোশত দিয়ে ভাত খেতে পারছি। বরং এক সময় ওই আহাকারের বস্তুটির প্রতি এখন বেশ বেতৃপ্তি লাগে। এত ভালোবাসা পেয়েও কি করে না হেসে পারি বলো? এখন আমার এই মুখের হাসিটা অনন্তর ছিঁড়ে আসে। তবুও মনে হয় আমি বোধহয় আমার ভেতরের আনন্দটা ঠিকভাবে প্রকাশ করতে পারি না। মায়েরা নির্বাক নিস্তব্ধ, চোখগুলি তার ছলছল করছে। একটা মানুষের এই আনন্দের হাসির পেছনের ইতিহাসটা বুঝি এতটাই নির্মম ছিল, যার জন্য এখন এইভাবে নিজের হাসি নির্বিঘ্নে ফোটাতে কুণ্ঠাবোধ করে না। 1 মিনিটের জন্য মনে হয় না এই হাসির আড়াল হয় ঠোঁটের কোল থেকে। এতটা বিষ পান করার পর অ্যান্টিবায়োটিকের প্রভাবে কিভাবে ঠিকরে হাসে! ইস, গোশতের আশায় মেয়েটা না জানি কতটা চাপা কষ্টে কাটিয়েছে দিন দিন। তার মনটাই বা কেমন করেছিল ভাবতে হৃদয়টা কাঁপলো মায়েরার। আর এখন রাজ সুখী সে। মানুষের দিন ঘুরতে ঠিক কতদিন সময় লাগে? একটা পুরুষ মানুষ চাইলেই একটা নারীকে সুখের মোলায়েম চাদরে জড়িয়ে নিতে পারে। পুরুষ নারীকে যেভাবে বিষাক্ত রোদনের বারিধারাতে ডোবাতে জানে, তেমনি জ্বলন্ত অঙ্গারকেও শীতল ধারায় মুছে বুকের গহীনে স্থান দিয়ে হিম করে দিতে পারে মায়েরা। একটা মানুষের সুখের শেষ ঠিকানা একটা শক্ত পুরুষ অনায়াসে হতে পারে। ভালোবাসা একটা পুরুষকে মোমের মতো গলিয়ে দেয় মেয়ে। নারীর পবিত্র ভালোবাসায় পুরুষ অন্ধ হলে জীবন ঠিকরে এই হাসি আনন্দ ধরা দিবে। মায়েরা একদম নিষ্প্রভ দৃষ্টিতে ভাসমানে তাকিয়ে আছে। চোখ মুখ তার জিল্লি দিচ্ছে অজানা এক প্রত্যাশায়। গাঢ় মোহগুলি গভীর ভাবনায় তলিয়ে যাচ্ছে। ঘোর লাগা চোখগুলিতে স্পষ্টভাবে খেলা করছে ইহামের শক্ত কঠোর মুখশ্রী। তীক্ষ্ণ মুখায়বে মায়া মায়া চাহনিতে যেন ডুবে গিয়েছে মায়েরা। রুবিনা পাশ ফিরতে কপাল কুঁচকে নিল মায়েরাকে এইভাবে আনমনে মগ্ন থাকতে দেখে। পরক্ষণে তার নজর যায় মেয়ের খোলা চুলের দিকে। টপ টপ করে পড়া পানি দেখেই আবারও মুচকি হেসে উঠল রুবিনা। মৃদু ধাক্কা দিয়ে টিপ্পনি কেটে বলল, কি গো মেয়ে, আমাদের রুক্ষ সূক্ষ্ম দেবরটা কি কি পটিয়ে ফেলেছে নাকি? রাতে বুঝি খুব ভালোবাসা দিয়েছে? হঠাৎ ধাক্কা খেয়ে সম্বিত ফিরতে ফিরতেই এমন কথা শুনে লজ্জায় নুয়ে যায় মায়েরা। মাথা নিচু করে বিড়বিড় করে বলে, ভালোবাসা না ছাই, সারাক্ষণ শুধু ধমকে বেয়াদব মাথা মোটা বলদ এইসব বলে বেড়ায়। কি গো, কি বিড়বিড় করছো? মাথা নুয়েই নীরব কণ্ঠে জবাব দেয় মায়েরা, কিছু না ভাবি, কিছু করতে হলে বলুন না আমায়। রুবিনা ঠোঁট টিপে হাসলো, মুখ বাড়িয়ে দিয়ে ফিসফিস করে জানালো, ভিজে চুল দেখিয়ে মানুষকে স্বামী সোহাগী প্রমাণ করতে হবে না।
চুলগুলি বেঁধে ফেলো। মুরব্বীরা দেখলে আবার ফিসফিস শুরু করবে। এটা শহর না বোন, এখানে ন্যূনতম কাজেও ফিসফিস সঙ্গী হয়ে থাকে। মায়েরা গাছাড়া ভাবে তাকিয়ে দেখলো রুবিনাকে। টকটকে শ্যামলা বর্ণের মুখটায় হাসিটা বড্ড বেশি মানায়। মেয়ে হয়েও সে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে এই হাসি। কোমর সমান ভিজে চুলগুলি হাতে পেঁচিয়ে জড়িয়ে নেয় খোপায়, তারপর ওড়না টেনে মাথায়। দুই যা মিলে কি কথা বলছেন বলুন তো? ছাইরঙা শার্টের হাতাটা গোটাতে গোটাতে ইহাম টেবিলের দিকে এলো। তার মুখে এমন ধরনের কথা শুনে রুবিনা অবাক হয়েও চাইল, হাসি মুখেই জবাব দিল, দেখছিলাম আর কি, আমার রসকসহীন দেবর ঠিক কতটা রসালো হলো। সি সি ভাবি, আপনার মাইন্ড কত বাজে। এসব চুলকানিমূলক কথা কি আপনি আমার বইয়ের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন নাকি? এসব কিন্তু হবে না, মানব না আমি। আমার একটাই নাদান মাথা মোটা বউ। একদম বাড়াবাড়ি করবেন না। চোখ রাঙিয়ে গাল ফোলালো মায়েরা। সব সময় আপনার এসব কথা আমি মানব না। ইহাম চেয়ার টেনে বসলো, কলার ঠিক করতে করতে বলল, তুমি মানলেও আমার, না মানলেও আমার। ভাবির থেকে দূরে থাকবে, উনি কিন্তু সুবিধার না। ভুলভাল কিছু মাথায় ঢুকিয়ে দিবে আচাক্কা। বারে, তোমরা করতে পারলে দোষ না, আমি বললেই দোষ। কুকুরের দোষ থাকে না, এখন লেজের দোষ। বুঝেছি ভাবি, ভাইকে বলতে হবে। অনেকদিন মনে হয় আপনার গালে চটকা পড়ে না। আমার রসকসহীন দেবর বুঝি আমার যাকে চটকা দেয় সেটা কি দেখতে পাচ্ছেন না আপনি? কাল রাতেই তো দিলাম, সামনে আছে, জিজ্ঞাসা করুন। ভুরু উঁচু করে চোখ বের করলো মায়েরা। এই লোকটা তো আসলেই অসভ্য, কথার কি ছিরি। আপনি একটা অসভ্য মানুষ। মায়রার দাঁত কিরমির করা দেখে রুবিনা শব্দ করে হেসে উঠল। লাঠি কুড়িয়ে তখন এগিয়ে এলেন কুলসুমা বেগম। কিরে, তোরা কি নিয়া রং তামাশা করছোস? রুবিনা হাসি মুখে এগিয়ে গিয়ে ওনাকে ধরল, চেয়ার টেনে দিয়ে বসাতে বসাতে বলল, নানি, বাজিয়ে দেখছিলাম তোমার গম্ভীর নাতিটা কতটা রসালো হয়েছে। দেখছো তো নানু, তোমার নাত বউয়ের কথা। এখন বলো, ভাইকে বিচার দেওয়া জায়েজ না? বাদ দে সেসব। আগে ক, চাঁদের টুকরা বউটা কেমনে পাইলি? ইহাম কাচের গ্লাসটা তুলে ঢকঢক করে পানি খেলো। টেবিলের ওপর গ্লাসটা রাখতে রাখতে খুব নেশালো তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখলো মায়রার মুখশ্রী। রঙিন আভা মেয়েটার মুখের জৌলুস দ্বিগুণ করে তুলেছে। লাজুক চোখের দৃষ্টি তার ওপর পড়তেই কেমন যেন চটজলদি সরিয়ে নিয়েছে। মায়রার হাঁসফাঁস দেখে ঠোঁট টিপে হেসে উঠল ইহাম। মোহনিয়া মুখের দিকে গাঢ় নজর রেখেই জবাব দিল, চাঁদের টুকরা বলছো? তাহলে সেই টুকরা আমার ভাগ্যেই ছিল, তাই তো? না চাইতেই পেয়ে গিয়েছি। লজ্জায় অস্বস্তিতে ভেতর কেমন যেন বিচলিত হচ্ছে মায়রার। ইহামের কথার জোয়ার খেলে গেল তার বুকের খুব গহীন জুড়ে। শুকনো ঢোক গিলে ধীর গতিতে মাথা ওপরে তুলল। তখনই চোখাচোখি হলো দুজনে। কি সাংঘাতিক! লোকটা এইভাবে শানিত নজরে তার দিকে তাকায় কেন? এমন দৃষ্টি দেখলে তার ভেতর খাবলে ধরে অস্থিরতায়। মানুষটার ওই মোহভরা চাহনি ভার করে দিচ্ছিল তার অন্তঃস্পট। ব্যাকুলতার সহিত দ্রুত চোখ ফিরিয়ে নেয় মায়রা। কি ভয়ঙ্কর অস্থির মাখাহা সেই চাহনি, যেন ঠিক তীরের মতো গিয়ে বেঁধে বুকের ভেতর। আবারও গলা শুকিয়ে আসছে তার, ঢোক গেলার জন্য ছটফট করছে ভেতরটা। কাপা হাতে কোনো রকমে মাথায় দেওয়া ঠিকঠাক ওড়নাটা আরেকটু টেনে ধরল। ঘায়েলি দৃশ্যটা খুব মনোযোগ দিয়ে দেখল ইহাম। ইস, লাল চুড়িদার পরা মসৃণ ওড়নাটা টানা মেয়েটাকে একদম বউ বউ লাগছে। ইচ্ছে হচ্ছে টুক করে জড়িয়ে নিতে। ওই অস্থিরভাবে নিঃশ্বাস নেওয়া কিংবা ছটফট করতে থাকা পরিস্থিতিটা বেশ আনন্দ দিল ইহামকে। ঠোঁটের কোণায় লেগে থাকা মুচকি হাসিটা আরেক পারদ প্রস্তুত হলো। দেখলে তো নানি, তোমার নাতি চাঁদের টুকরার থেকেই নজর সরছে না। টিপে হেসে উঠল রবিনা, লজ্জায় আরো লাল হয়ে যাওয়া মায়রার মুখ দেখে। কুলসুমা বেগম বলে উঠলেন, চাঁদের লাহান মুখ থেকে কার চোখ সরাতে চাই কত ছেমড়ির মা।
এক বিব্রতকর পরিস্থিতির পরিবেশটাকে নীরব করে দিল। ব্যস্ত ভঙ্গিতে শিরিন বেগম আসতে আসতে জিজ্ঞাসা করলেন, কিরে ইহাম, কোথায় বের হবি বাপ? নাস্তা করে ফেলছিস? মায়ের দিকে চোখ সরায় ইহাম, ক্ষণে গম্ভীর স্বরে জবাব দেয়, তোমার ভাগিনা বউ কি একবারও বলেছে আমাকে খাবারের কথা? সেই কখন থেকে বসে আছি। এ মাসি, ইহাম ভাই, কথার ছলে ভুলে গিয়েছিলাম। কি নিবেন সেটা বললেই তো হয়। পাশ থেকে শিরিন বেগম জবাব দিলেন, ইহাম, খাবার তো তোর সামনেই আছে, ওকে দোষারোপ করছিস কেন? ইহাম প্লেটে হাত ধুতে ধুতে বলল, দিন দিন ভাবি, যা আছে তাড়াতাড়ি দিন, বের হতে হবে আমার। রুবিনা দ্রুত হাত বাড়িয়ে আরেকটা প্লেটে আতপ চালের ধবধবে সাদা ভাত বাড়ল। ধোয়া ওঠা গরম ভাতের সাথে ঘি মাখা আলু ভর্তা, মাছের ভাজি, আর সেই সাথে সিম দিয়ে ছোট মাছ মাখা তরকারি, রুই মাছের ভুনা আর পাতলা মসুর ডাল। ফজরের পর থেকেই রুবিনা দুই একজনের সাহায্য তাড়াতাড়ি এইটুকুই তৈরি করেছে। গরম ভাতের সাথে আলু ভর্তা মাখিয়ে ব্যস্ত হয়ে মুখে দিচ্ছে ইহাম। আস্তে খা বাবা, এত তাড়া কেন? বের হতে হবে মা, কাজ আছে। সে কি, আজ গায়ে হলুদ, চলে যাবি নাকি? আলু ভর্তার সাথে মাছ পুড়ে মুখে দিতে দিতে উত্তর করল ইহাম, ছুটি কাটাতে আসিনি মা, কাজ আছে এখানে। ছোটখাটো একটা মিশনে এসেছি। বরিশালের এত বড় মিশন ফেলে শুধু শুধু চুনোপুটি ধরতে এখানে এলাম। কথাটা শেষ করেই ইহাম তাকালো মায়রার দিকে। আর কেউ কিছু না জানলেও সে তো জানে। এই এক কথায় দুই কথার মানে গুজে দিয়েছে সে। মায়েরা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ইহামের দিকে। চোখে চোখ পড়তেই দৃষ্টি নত করলো। কুলসুমা বেগম বলে ওঠেন, নতুন নাতবউ আমার ভাইয়ের পাতে মাছের তরকারিটা দাও তো। মায়েরা নড়ে চড়ে উঠল। রুবিনা হাত ঠেকিয়ে ইশারা দিতেই মায়েরা মাছের ভুনার বাটিটা নিয়ে এগিয়ে যায় ইহামের দিকে। মাথাটা উঠিয়ে দেওয়ার আগেই ক্ষীণ আওয়াজে জিজ্ঞাসা করে, মাথা দিব? সময় নেই, একটা ছোট পিস দাও। এতগুলি মানুষের মাঝেও ইহাম ঘাড় পাশ ফিরিয়ে ফিসফিস করে বলে উঠল, মাথাটা তুমি খেও, এমনিতেও তো নিজেরটার মাঝে গোবর ছাড়া আর কিছুই নেই, তাই এটা খেয়ে একটু আপডেট করো। কটমট চোখে মায়েরা তাকায় ইহামের দিকে। তা দেখে গুঁড়ো হাসে ছেলেটা। ব্যস্ততা দেখিয়ে বলে, তাড়াতাড়ি করো মায়েরা, লেট হয়ে যাবে। মাছের একটা বড় পিস পাতে তুলে দিয়ে ফোঁস করে সে একটু দূরে দাঁড়ালো। ইহাম এক পল তাকালো সেই দিকে। এই মেয়েটাকে একটু ফুলিয়ে দিলে আজকাল বেশ মজা মজা লাগে তার কাছে, যেন সবচেয়ে মজাদার একটা কাজ। মাথা মোটা মেয়েটাও পটকা মাছের মতো ফুলে যায়। আম্মা যান করতে করতে হাসিবুল্লাহ তখনই এগিয়ে এলো। ডান হাতে বেচারা ভিজে গামছা পেঁচিয়ে এসেছে। সবাই তার দিকে কেমন যেন কপাল কুঁচকে বিস্ময়কর কৌতূহলী নজরে তাকিয়ে আছে। যেন ভিজে গামছায় পেঁচানো হাত তার করুণ মুখের মানেই বুঝতে চাইছে নিজ মনে। ছেলের ডাক শুনে আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন হালিমা বেগম। আনমনে প্রশ্ন করলেন, কি হয়েছে, কি বলবি বল। হাসিবুল্লাহ খাবার টেবিলের দিকে তাকিয়ে সবার দিকে একবার নজর দিল। শুকনো ঢোক গিলে করুণ মুখোয়াবে আওয়াজ তুলল, তোমারে কই নাই তো আম্মা, তোমারে কি আমি আম্মাজান ডাকি? ঘরের সবগুলি মানুষ কেমন যেন সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল হাসিবুল্লাহর দিকে। তার কর্মকাণ্ড যেমন তাদের সকলের কৌতূহল বাড়িয়ে দিল। কেবলমাত্র ইহাম মাথা নিচু করে ঝটপট নিজের খাওয়া শেষ করেছে। তাকে এক্ষুনি বের হতে হবে, ঠিক সময়ের মাঝেই গন্তব্য স্থানে পৌঁছাতে হবে। হালিমা বেগম কপাল কুঁচকে ছেলেকে পরখ করে আবারও ঘাড় বাঁকিয়ে দেখলেন খাবার টেবিলের মানুষগুলির দিকে। সকলের নজরে যেন এক প্রশ্ন, নিজের মাকে আমাজান না ডাকলে কাকে ডাকছে সে এটা? শিরিন বেগমকে? খাবার টেবিলের দিকেই তো তাকিয়ে আছে হাসিবুল্লাহ। সবার মাঝে যেন এই উদ্দীপনায় খেলে গেল একান্তে। অবাক চিন্তিত ভঙ্গিতে হালিমা বেগম শুধালেন, তো কারে ডাকোস আম্মাজান, তোর খালামণি রে? বিরক্ত নাকি ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল হাসিবুল্লাহ, তা বোঝা গেল না কারো। খিটখিট করে জবাব দিল সে, আরে ধুর না, আমি তো ওই লাল জামা পরা নারীকে ডাকছি। বিস্তর বিস্ময়ে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাদের মূল কেন্দ্রবিন্দু যেন হাসিবুল্লাহ। সকলে অতি আশ্চর্যের সহিত তাকিয়ে আছে ওর দিকে।
আকাশ থেকে টুপ করে অনাকাঙ্ক্ষিত কিছু একটা খসে পড়েছে এমন নজর সবার। ড্যাব ড্যাব করে একে অন্যের দিকে চাওয়াচাই করে বিস্মিত দৃষ্টি স্থির করলো মায়রার উপর। এখানে একমাত্র মায়রার পরনে শুধু লাল জামা। সবাই বিমূঢ় হয়ে তাকিয়ে দেখল কেবল। হাসিবুল্লাহ মায়রাকে আম্মা জান ডাকছে। সি, ওর কি মাথা খারাপ হলো? হাসিবুল্লাহ আবারও কাতর স্বরে ডেকে উঠল, আম্মা জান, আপনি আমার আম্মা যান। কিছুক্ষণ ঘরটার প্রতিটা মানুষই অবাক হয়ে স্তব্ধ হয়ে রইল। অতঃপর খ্যাক করে উঠলেন হালিমা বেগম। তোর কি মাথা খারাপ হয়েছে রে হাসিব? কি ভুলভাল বকছস? শরীরে জ্বর উঠছে নাকি? না মা, কিছু হয় নাই আমার, আমি জ্ঞানেই আছি। রাগ লাল হয়ে হালিমা বেগম জানতে চাইলেন, তাহলে বলদের বাচ্চার মতো মায়রাকে আম্মাজান ডাকস কেন? ওনা তোর ভাবি হয়? ভাবি তো মায়ের মতোই হয়, তাই না আম্মা? তাহলে আম্মাজান তো ডাকতেই পারি। আরে গাধার বাচ্চা তুই! তখনই বিরক্তে ডোবা ওনার চোখ গেল হাসিবুল্লাহর হাতের দিকে। আঁতকে উঠলেন উনি। দ্রুত এগিয়ে যান ছেলের নিকটে। কি রে বাজান, তোর হাতে কি হইছে? মায়রার কৌতূহল কমছে না। এই ছেলে তাকে আম্মাজান কেন ডাকছে? কালকেই না হাত ধরে কেমন ফ্লার্টিং করা শুরু করেছিল। তবে এক রাতে কি হলো? রবিনাও কেমন যেন হতভম্ব হয়ে আছে। চোয়ালটা হা হয়ে আছে তার। কি বলে এই ছেলে? ভাবি মায়ের মতো হয়? কই, তার সাথে তো হাসিবুল্লাহ মশকরা করতে এক বিন্দুও ছাড়ে না। উফ আম্মা, ধরো না, ব্যথা খুব। হাত সরা, দেখতে দে আমায়। হাতের ব্যথা পেলে কি করে? ফুলে গিয়েছে তো। কি হয়েছিল হাতে? হাসিবুল্লাহ চোরা চোখে নজর বোলালো। পরে আমতা আমতা করে বিরক্ত অভিমুখেই জবাব দিল, আরে রাতে হয়তো বেকায়দায় শুয়েছিলাম, তাই একটু ব্যথা করছে। রগে টান লেগে ফুলেছে হবে। সে কি কথা? শোয়ার কারণে এভাবে ফুলবে নাকি? শিরিন বেগম এগিয়ে গিয়ে বললেন এই কথা। পাশ থেকে কুলসুমা বেগম বলে উঠলেন, কোন আকাম কোকাম করতে গেছিলি রে হাসিবুল্লাহ? হাতে ব্যথা পাইলি কেমনে? হাসা কইরা কত। এমনি এমনি কি আর ফুলছে? নানি, ফলে নাই বেশি, মজা নিও না তোমরা, আমি ঠিক আছি। রুবিনা নিজের আগ্রহ প্রকাশ করেই বলে ফেলল, হাসিবুল্লাহ, আমাকে তো কোনোদিন এমন করে কথা বলনি, বরং টিটকিরি দিয়ে কথা বলো সব সময়। তাহলে মায়রাকে আম্মাজান ডাকো কোন হিসাবে ভাই? হাসিবুল্লাহ একটা চরম ফাসাদে পড়ল। চোখে মুখে বিরক্তির ভাব উপচে পড়ছে। সবাই যেন তাকে গর্তে টেনে নেওয়ার প্রতিযোগিতা করছে। মাগার পরিস্থিতিটা কেউই বোঝার চেষ্টা করছে না। কি উত্তর দিবে ভেবেই হাঁসফাঁস করে উঠল। ইহাম মাছ ভুনা দিয়ে খাবারটা শেষ করেই উঠল। গামছায় হাত মুছতে মুছতে বলল, বের হচ্ছি মা। সবাই তার দিকেই ঘুরে তাকালো। মন খারাপ করে শিরিন বেগম প্রশ্ন করলেন, রাতের দিকে আসবি না বাবা? কাজ শেষ হলে চলে আসার চেষ্টা করব, তোমরা আনন্দ করো। ইহাম যাওয়ার আগে ঘাড় বাঁকিয়ে তাকালো মায়রার দিকে। শান্ত নরম চাহনিতে চোখের ভাষা দিয়েই যেন বুঝিয়ে দিচ্ছে, যাচ্ছি। মেদিনীর বুকে তখন ঘোর আঁধার নেমেছে। চারিদিকে অন্ধকার ছাপিয়ে গেলেও হালিমা বেগমের বনেদি বাড়িটার চারপাশে আলোয় টইটুম্বুর করছে। লোকে লোকারণ্য বাড়িটা। অসংখ্য ঝুড়ি বাতি দিয়ে একেবারে লাইটের আলোয় বাড়ির আশেপাশে অনেকটা জুড়ে আলোকিত হয়ে আছে। হালিমা বেগমের উঠান বিশাল বড়। ক্ষেতের ধান শুকানোর জন্য সারা বছরই উঠান তো তেলে থাকে। এমনকি গ্রামের কারোর বিয়ে কিংবা বড় কোনো অনুষ্ঠানে এই বাড়িতেই প্যান্ডেল সাজানো হয়। আকর্ষণীয় স্টেজ, এত আলো, সাজসজ্জা, সব কিছুতে শহরের ছোঁয়া। আশেপাশের সব লোকজন বোধহয় এই বাড়িতেই অবস্থান করছে। গ্রামের এত বড় বনেদি বাড়ি, বিয়ে বলে কথা। একটু পরে অনুষ্ঠান শুরু হবে। ভিডিও ম্যান আনা হয়েছে মুহূর্তগুলোই সংরক্ষণ করার জন্য। সবাইকে তাড়া দেওয়া হচ্ছে রেডি হয়ে স্টেজে যাওয়ার জন্য। এইদিকে শিপু ঘাপটি মেরে বিছানার এক কোনায় বসে আছে, হাতে তার ফোন। মা অনেকবার বলে গিয়েছে শাড়ি পরতে, কিন্তু তার এক কথা, কোনো শাড়ি টাড়ি পরতে পারবে না সে। হলুদ আর সাদার মিশ্রণে একটা গাউন এনেছে, সেটাই পরবে। শিপু প্লিজ ওঠো না, চলো শাড়ি পরি দুজনে। না ভাবি, আমার ইচ্ছা নেই, তুমি পরো গিয়ে। দেখো, তুমি শাড়ি পরবে না,
আমি একা করে কি করে পড়ি বলো? ভাবি, আমি মেয়ে আর তুমি বাড়ির বউ। তোমার না পড়াটা কেমন দেখাবে? তুমি না পড়লে আমিও পড়বো না, পড়লে একসাথেই পড়বো, নয়তো না। এই চুড়িদারই থাকবে না হয়। প্লিজ ভাবি, জোর করো না, ভালো লাগছে না আমার। নিজের ভালো না লাগার কারণগুলি কি করে চেপে রাখতে পারো শিপু? করুণ চোখে শিপুয়া তাকায় মায়রার দিকে। ভাবির কথার মানে বুঝতে পেরেই ছটফট করে ওঠে তার ভেতরটা। দ্রুত নিজের আবেগ লুকাতে চোখ নামায় কৌশলে। ভেতরের অস্থিরতাগুলিকে চাপা রেখেই জবাব দেয়, ভাবি আসলে এসব শাড়ি আমার পছন্দ না। প্লিজ তুমি পরো। তুমি কিন্তু আমার কথার প্রসঙ্গ পাল্টাচ্ছ শিপু। ব্যাকুলতা লুকাতে ব্যস্ত হলো শিপুয়া। কি দরকারে ভেতরের চাপা কষ্টগুলিকে অন্যকে জানানো? তাতে তো আর পরিস্থিতি পাল্টে যাবে না। তার চেয়ে নিজের কষ্ট যাতনা সব নিজের কাছেই রাখা হোক। ভাবি প্রসঙ্গ পাল্টাতে, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তবে সেটা ভালো নয় কি? বাদ দাও না এসব কথা। বাদ দিয়ে কি হবে শিপু? তুমি নিজেও তো কষ্টে আছো। এইটুকু একটা মেয়ে, তবুও পরিস্থিতির সম্পর্কে কতটা বাস্তবিক। সব কি ভাইয়ের গুণ? ঠোঁটে কি সুন্দর একটু নগণ্য হাসি তুলে আনলো সন্তর্পণে। মায়েরা ধ্যান দিয়ে দেখলো সেই হাসিটুকু। এই মেয়ে তো বড় হলে ভাইকেও ছাপিয়ে যাবে মনে হয়। কাছের মানুষগুলিকে ভালো রাখতে তাদের কথা মেনে নিতে হয় ভাবি। এটা আমি ছোটবেলা থেকেই শিখেছি। পরিস্থিতি অনুকূল রাখতে কিংবা পরিবারকে হাসি মুখে দেখতে। নিজের কষ্ট কিছুই না। আর দেখছো না আমি কেমন স্বাভাবিক হয়ে গিয়েছি। এসব নিয়ে এখন ভাবছি না মোটেও। দেখি না সামনের দিনগুলি কেমন কাটে, ভবিষ্যৎ ঠিক কোথায় উপনীত করে আমায়। আমি কিন্তু মোটেও কষ্টে নেই ভাবি। মায়েরা নির্বাক হয়ে তাকিয়ে রইল শিপুর দিকে। ঠোঁটে ফুটল তার কিঞ্চিত তুচ্ছ হাসি। মেয়েটা কি অভিনয় করার চেষ্টা করছে? ঠোঁটের হাসিটা যে মিথ্যে তা ছলছল চোখগুলি যেন সাক্ষী দিয়ে যাচ্ছে। তুমি কিন্তু ভাইয়াকেও কষ্ট দিচ্ছ শিপু। চট করে মায়েরার দিকে তাকালো সে। করুণ মুখটা দেখে তার তুহিনের কথা মনে ভাসলো। ইস, ভেতরটা আবারও জ্বালা করছে। চোখগুলি তপ্ত হয়ে আসছে। কেন যেন ভেতরের শাসনগুলি শুনতে চায় না তারা। কি যে অবাধ্য হয়েছে। নিজ মনের শক্ত শাসন বুঝি নরম মসৃণ আবেগগুলি মানতে নারাজ। চোখগুলি টলমল করছে তার। দ্রুত মায়রার দিক থেকে মুখ ঘুরালো সে। এক্ষুনি এখান থেকে যেতে হবে, নয়তো ভাবি তাকে আরো নানা প্রশ্নের জালে ফাঁসিয়ে দিতে পারে। কোনো দরকারই নেই ভেতরকে আর দুর্বল করার। ভাবি, শাড়ি না পরবে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বাহির থেকে মা ডাকছে, রেডি হতে হবে তো। ফোনটা বিছানার উপরে রেখেই শিপু এক প্রকার পালালো। মায়েরা ধ্যান ধরে দেখলো সবটা। ভেতর ফাঁপা হলো তার। বারবার মনে হলো এইসবের পেছনে কেবল শুধুমাত্র ইহামের সিদ্ধান্তই দায়ী। রাত তখন ৯টার উপরে। মেয়েরা সবাই শাড়ি পরেছে। ছেলেদের একরকম পাঞ্জাবি দেওয়া হয়েছে হিমেলের পক্ষ থেকে। নতুন আইনজীবীর নতুন বিয়ে বলে কথা। মায়েরা কাঁচা হলুদের রঙের একটা শাড়ি পরেছে, গায়ে সাদা জর্জেট ব্লাউজ। স্টেজ থেকে একটু দূরেই দাঁড়িয়ে ছবি তুলছে। সাউন্ড বক্সের তীব্র আওয়াজ কানে বাজছে। নিজের ফোনে ফটাফট কয়েকটা সেলফি তুলে মায়েরা সেগুলি দেখল। পিকগুলি বেশ সুন্দর হয়েছে দেখে মুচকি হাসল। ফিরে যাওয়ার জন্য পা ঘোরাতেই তার দৃষ্টি থমকালো এক জায়গায়। হাস্যোজ্জ্বল চেহারাটা মুহূর্তেই স্নিগ্ধ কৌতূহলের বদলে নিতে সময় লাগলো না এক দণ্ড। ভুরুদ্বয়ের মাঝে খুব সরু কয়েকটা রেখা উদয় হলো মায়রার। সূক্ষ্ম চোখে কেবল কৌতূহলের লীলা ঘুরে বেড়াচ্ছে। চেহারার শুরুতে নীলিমেষ একটা উৎকণ্ঠা জায়গা করে নিয়েছে অনায়াসে। অস্থির চোখগুলি কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ভয়ঙ্কর দৃশ্যটা। প্রবল ধেয়ে চলা এক ধাক্কায় শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তার। কি সাংঘাতিক ঘটনা! এটা ইহাম না? আধো আলোয় তো তাকে দেখাই যাচ্ছে। ওটায় ওই তো লোকটা কেমন যেন নির্লিপ্ত চাহনিতে শান্ত স্থিরভাবে দাঁড়িয়ে আছে। দূর থেকেও মায়েরা দেখতে পাচ্ছে লোকটার শান্ত দৃষ্টিটিতে কেমন যেন হিম শীতলতা বয়ে চলেছে। কিন্তু লোকটাকে এমন এলোমেলো উস্কো খুস্কো দেখাচ্ছে যে। আচ্ছা, শার্টে লেগে থাকা কালচে দাগগুলি কিসের? আবার খানিক দূর থেকেও তো বোঝা যাচ্ছে
ধূসর রাঙা শার্টটায় কেমন যেন লাল লাল ছোপ। মায়েরার নিঃশ্বাস আটকে আসছে অজানা একটা আতঙ্কে। এক বিস্তর সংখ্যা যেন গলা চেপে ধরেছে তার। নিঃশ্বাস পুরোপুরি ধক করে আটকে গেল লোকটার হাতের দিকে তাকিয়ে। ভয়াবহ কি একটা আঁচ করে তার কলিজাটা কেঁপে উঠল এক নিমিষেই। লোকটার লাল টকটকে রাঙা বাঁ হাত দিয়ে চুইয়ে চুইয়ে শোণিত ধারা গড়িয়ে পড়ছে জমিনে। কি মারাত্মক ভয়ঙ্কর কাণ্ড! অগলিত রক্ত,